পিসিমণি ভাইপো ছাড়া কেউ থাকবে না তৃণমূলে, এই দিকে এগোচ্ছে। এটার নাম ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এখন এটার নাম হয়েছে অল কালীঘাট তৃণমূল কংগ্রেস। কালীঘাটে শুরু, কালীঘাটেই শেষ। এবং সেই হারাধনের 10টি ছেলের মতো তৃণমূলের 28 সাংসদ কমতে কমতে এখন 8, এটা আরও কম। ঠিক 20 জনের মধ্যে নেতৃত্বে রয়েছেন শতাব্দী রায় আর কাকলি ঘোষ দস্তিদার, এছাড়া জুন মালিয়া, ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা, এরা সকলে, এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, মানে কে নয়, সায়নী ঘোষ, আমার কাছে যা খবর আছে তাতে সায়নী ঘোষ আসতে চান না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিজেপি নিতে রাজি নয়। আবার এটাও তো হতে পারে যে এরা সবাই মিলে বিজেপিতে চলে গেলেন, সেক্ষেত্রেও বিজেপির সুবিধা আছে, অসুবিধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন নতুন দল করেছিলেন তখন তিনি কংগ্রেসের সাংসদ, তিনি সাংসদ পদ ছাড়েননি, তিনি তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিলেন। তো তিনি যা দেখিয়ে এসছেন সেই পথেই সবাই যাচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি আগে ইস্তফা দিয়েছেন, তারপরে বিজেপিতে যোগ দিয়েছেন। আর এরা কেউ যোগ দেয়নি বিজেপিতে, তাই আমি বলতে পারবো না। এবার হচ্ছে চোরেদের কেন নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হতোই, তার কারণ হচ্ছে তৃণমূল কোনো দল নয়, কোনো দিনও কোনো দল বা পার্টি নয়। তৃণমূল, আমি বরাবর বলি, তৃণমূল একটা পেশা, সেখানে মানুষ টাকা বিনিয়োগ করে এবং সেই টাকার মুনাফা তোলে। একজন কাউন্সিলর থেকে একজন সাংসদ, তাদের টিকিট পেতে টাকা দিতে হয়, পঞ্চায়েতে যারা ভোটে দাঁড়ান তাদের টাকা দিতে হয়। এই টাকা দিতে হয় বলেই তাদের জেতার পর সেই টাকাটা তুলতেও হয়, এটা ব্যবসা। এই মুহূর্তে দিল্লির রাজনীতি সরগরম, আমরাও দিল্লি এসে পৌঁছেছি। কার্যত দিল্লিতে কি হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন। এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তার হাতে কজন সাংসদ রইল, কজন চলে গেল, কারা কারা চলে গেল, আজ মিটিং কোথায়, আজ মিটিং হলো, তারা কার সঙ্গে আজকে সংঘবদ্ধ হলো, তাতে কি মুখ্যমন্ত্রী সায় আছে, তাতে কি সর্বভারতীয় নেতৃত্বদের সায় আছে? আজকে সংসদ ভেঙে চুরমার। আমরাও এসে পৌঁছেছি দিল্লিতে, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক পিনাকপানি ঘোষ। কথা বলবো দাদা, আজকে কোন কোন সাংসদ ভাঙলো, কারা কারা? অনেকদিন থেকেই শুনছি 18 জন সাংসদ, 21 জন সাংসদ, 20 জন সাংসদ, এক্স্যাক্ট কতজনের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং হলো, কতজন ছাড়লো? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কারো মিটিং হয়নি। আর কতজন ছাড়লো তাদের নামের তালিকা বলা মানে বেশি সময় লাগবে, তার থেকে কে কে রইল বলা অনেক সহজ। তৃণমূলের 2024 সালের নির্বাচনে 29 জন সাংসদ জিতেছিলেন, তার মধ্যে একজন প্রয়াত, সে আসনে ভোট হয়নি, ফলে 28 জন সাংসদ। তার মধ্যে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে 8 জন। যে 8 জন রয়েছে তাদেরকে বিজেপি নেবে কি নেবে না এ নিয়ে দোনামোনা রয়েছে। তার মধ্যে আমি একজনের কথা বলবো না, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে তিনি নিশ্চয়ই বিজেপিতে যেতে চাইছেন না, কিন্তু সায়নী ঘোষ, আমার কাছে যা খবর আছে তাতে সায়নী ঘোষ আসতে চান। সৌগত রায়, তার জীবনের হয়তো আর রাজনৈতিক জীবন আর তার বেশি দিনের নয়, এবার সাংসদ রয়েছেন, উনি হয়তো দলবদল আর করবেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিজেপি নিতে রাজি নয়। মালা রায় আমার মনে হয় না শেষ পর্যন্ত তৃণমূলে উনি থাকবেন। ওদিকে বিধায়কদের মধ্যে যে 59 জন বিধায়ক অলরেডি আসল তৃণমূল বলে দাবি করেছে, সেখানে ওই সংখ্যাটা অনেক। আমি আর একটু জানতে চাইবো, তাহলে বিক্ষুব্ধদের পক্ষে কারা কারা রয়েছে এখন সংসদদের মধ্যে? বিক্ষুব্ধদের পক্ষে বাকি এখনো পর্যন্ত 20 জনের মধ্যে নেতৃত্বে রয়েছেন শতাব্দী রায় আর কাকলি ঘোষ দস্তিদার, এছাড়া জুন মালিয়া, ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা, এরা সকলে, এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, মানে কে নয় বললাম না, রয়েছেন পড়ে মাত্র 8। তাহের আলী কে নয়, মানে সবাই এসে গেছে প্রায়। মানে এবং এক্ষেত্রে বিজেপি গত লোকসভা নির্বাচন যদি দেখি বা আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, সেখানে কোনো মুসলিম প্রার্থী করেনি, ফলে তাদের মুসলিম বিধায়ক নেই, এবং লোকসভাতেও বিজেপির কোনো মুসলিম সাংসদ নেই। ফলে এই তৃণমূল এখনো তো এটা বিজেপি কিছু ভাঙেনি, এখনো হতে পারে বিজেপি পেছন থেকে রয়েছে, বিজেপি সব বৈঠক অ্যারেঞ্জ করছে, সব করছে, কিন্তু ভাঙছে তৃণমূল। এই ভাঙা তৃণমূলটা আসল তৃণমূল বলে দাবি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রতীক নিয়ে নেবে, নাকি এরা সবাই মিলে, যেহেতু 2/3 হয়ে গেছে, 18-19 জন হলেই হয়ে যেত, 18 জন হলেই হতো, সেখানে 20 হয়ে গেছে, তারা কোনো ডেপুটিকে থাকছে শতাব্দী বন্দ্যোপাধ্যায়, প্রথমে কাকলি আর শতাব্দী এইভাবে হয়েছে, কিন্তু এতে কোনো মানে দাঁড়ায় না যে এর মধ্যে থেকে ওকে দলের লোকসভার নেতা কেউ হবেন। আবার এটাও তো হতে পারে যে এরা সবাই মিলে বিজেপিতে চলে গেলেন, সেক্ষেত্রেও বিজেপির সুবিধা আছে, অসুবিধা নেই। এবার
নীতিগত প্রশ্নগুলো আলাদা। সংখ্যার দিক থেকে যে অবস্থা দাঁড়াচ্ছে তাতে পিসিমণি ভাইপো ছাড়া কেউ থাকবে না তৃণমূলে এই দিকে এগোচ্ছে। এবং আগামী যে কোনো নির্বাচন লড়তে গেলে এখন তৃণমূল যেহেতু আঞ্চলিক দল হয়ে গিয়েছে, তৃণমূল পশ্চিমবঙ্গের বাইরে কোথাও জোড়া ফুল ছাড়া দাঁড়াতে পারে না। বাকি অন্য জায়গায় গেলে আম, কাঁঠাল, জাম এসব। পশ্চিমবঙ্গেও তৃণমূলের হবে, পিসিমণি হয়তো চাইবেন যে হাওয়াই চটি সিম্বল, তাতেও মানুষ ভোট দেবে না, তখন ওই আলু, পটল, মূলো এরকম কিছু বেছে নিতে হবে। কারণ মানে তৃণমূলের কাছে তৃণমূলের সিম্বল থাকবে না। বলে তৃণমূলের চুরি করা সিম্বল এটা, একজন শিল্পী রাখা, সেটা না বলে নেওয়া, মানে চোরের ওপর বাটপাড়ি হয়ে যাবে। এবং সেই হারাধনের 10টি ছেলের মতো তৃণমূলের 28 সাংসদ কমতে কমতে এখন 8, এটা আরো কম। ঠিক, আজকে দিল্লির রাজনীতি সরগরম, কারণ শুভেন্দু অধিকারীও দিল্লিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ও দিল্লিতে, আর সাংসদরাও যারা ভাঙছে আজকে তারাও দিল্লিতে, আমরাও দিল্লিতে। দাদা, আর কি দিল্লির নতুন কি খবর? দিল্লিতে আজকে নরেন্দ্র মোদী সরকারের 12 বছর, সেই উপলক্ষে আমরা এসেছি। সেখানে একটা মন্ত্রীদের সঙ্গে একটা গেট টুগেদার আছে, নির্বাচিত সাংবাদিকদের সেটা হবে, সেটা আলাদা। শুভেন্দু অধিকারী এসেছেন, তার কিছু মনসুখ মান্ডভিয়ার সঙ্গে তার বৈঠক ছিল, এছাড়া তার কিছু সরকারি প্রোগ্রামে তিনি এসেছেন। তার সাথে মানে আড়ালে রাজনীতি থাকতে পারে, কিন্তু কারণটা রাজনীতি নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন ইন্ডিয়া বা ইন্ডি জোট, যেটা তার বৈঠকে। আর বাকি যে তৃণমূলের সাংসদরা তারা কিন্তু সকলে আসেননি, তারা লিখিত দিয়েছেন যে আমরা সায়নীকে বিজেপি নেবে না। আমার মনে হয় শেষ পর্যন্ত নিয়ে নেবে, কারণ বিজেপির কাছে এখন একটা বৃহত্তর লক্ষ্য, একটা ক্ষুদ্র লক্ষ্য হয় রাজনীতিতে। রাজনীতি তো অসম্ভবের শিল্প, আজকে যেটাকে মনে হচ্ছে অসম্ভব কাল সেটা সম্ভব, আজকে যেটাকে মনে হচ্ছে সম্ভব কাল সেটা অসম্ভব। এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার সঙ্গে জোট করেননি, বিজেপির সাথে জোট করেছেন, সিপিএম এর সঙ্গে জোট করেছেন, এবং সব থেকে বড় কথা আজকে উনি কিছু বলতে পারবেন না যে কেউ কেন পদত্যাগ না করে অন্য দলে যাচ্ছে। বিজেপিতে কেউ যায়নি, ওতে বলাও যাবে না, তারা নিজেরাই বলছে যে আমরা আলাদা তৃণমূল। কিন্তু একটা জিনিস, চোরদেরকে কেন নিচ্ছে বিজেপি? আমি তো এটাই বুঝতে পারছি না। তার আগে এটা জানতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নতুন দল করেছিলেন তখন তিনি কংগ্রেসের সাংসদ, তিনি সাংসদ পদ ছাড়েননি, তিনি তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিলেন। তো তিনি যা দেখিয়ে এসছেন সেই পথেই সবাই যাচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি আগে ইস্তফা দিয়েছেন, তারপরে বিজেপিতে যোগ দিয়েছেন, আর এরা কেউ যোগ দেয়নি বিজেপিতে, তাই আমি বলতে পারবো না। এবার হচ্ছে চোরেদের কেন নিচ্ছে বিষয়টা, এখানে একটা নীতির প্রশ্ন আছে যে নীতিগত দিক থেকে এটা করা উচিত কি উচিত নয়। এবার রাজনীতিতে না মনুসংহিতায় চাণক্য 4টি পথ বলে গেছেন, সেটা হচ্ছে রণকৌশল, সাম, দাম, দণ্ড, ভেদ। সাম মানে বুঝিয়ে সুঝিয়ে কাউকে নিয়ে আসা, দাম মানে তাকে কোনো মূল্য দিয়ে, তারপরে হচ্ছে দণ্ড, তাকে শাস্তির ভয় দেখিয়ে, আর শেষেরটা হচ্ছে ভেদ। এখন অমিত শাহকে বলা হয় ভারতীয় রাজনীতির বর্তমানের চাণক্য, তিনি এই ভেদ নীতিটা নিয়েছেন। ভেদ নীতি কেন নিয়েছেন? একটা দূরের দিকে তাকিয়ে বিজেপিকে এখন নারী সংরক্ষণ বিল পাশ করাতে হবে, তার জন্য ডিলিমিটেশন আছে, সেখানে 70টা ভোট কম হওয়ায় আমাদের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে আগে সেটা সম্ভব হয়নি, এটা করতে হবে। এক দেশ এক ভোট করতে হবে। তো এগুলো করতে গেলে সংখ্যা দরকার। এবারে একজন চোর না ছ্যাচোর সংসদে চলে এলে সে কিন্তু আসলে একটা নম্বর। আমরা হিসেব করি যে বিজেপির 24 সালে কতজন জিতেছিল? 240। আজকে যদি তৃণমূলের 20 যায়, বিজেপির কত হবে? 260। আমাদের এনডিএ যে জোট তার 294 আছে, সেটা বেড়ে আর একটু বাড়বে, তাতেও বিজেপির কম থাকবে। কিন্তু নিজের শক্তিটা বেড়ে গেলে ওদিকে স্ট্যালিনের অবস্থা খুব খারাপ, স্ট্যালিন এখন খুব নিচু হয়ে গেছে। স্ট্যালিন আজকের বৈঠকে সম্ভবত আসেইনি, ইন্ডি জোটের বৈঠকে। স্ট্যালিনের হাতে 22 জন এমপি আছে। এই সাপোর্টটা নিয়ে নিতে পারলে বিজেপির যে বৃহত্তর লক্ষ্যগুলো আছে সেই লক্ষ্যগুলো পূর্ণ হবে। সাধারণ 29-এর আগে, 29-এর আগে, মানে 29-এর স্বার্থে এই সাংসদদেরকে নেওয়ার। হ্যাঁ, তার আগে মহিলা সংরক্ষণ বিল যদি পাস না করানো যায়, যেটা লক্ষ্য আছে যে দেশে বিধানসভা এই লোকসভা আসনের সংখ্যা বৃদ্ধি, সেটা বৃদ্ধি পাবে না। 33% মহিলাদের দেওয়া হবে, তার জন্য বাড়াতে হবে। এবার দক্ষিণের রাজ্যগুলো নিয়ে একটুখানি অসুবিধা চলছিল, তাই এই বিলটা এখন যৌথ সংসদীয় কমিটিতে আছে, এবং অমিত শাহ বলেছেন যে বিলের মধ্যে আমরা অনেক কিছু পরিবর্তন নিয়ে আসবো। আচ্ছা, এবার এই পরিবর্তন নিয়ে তৃণমূল তো সাপোর্ট করতো না, ঠিক।
তৃণমূলকে ভাঙাতে হবে। এই যে সামদাম দণ্ডভেদের মধ্যে ভেদ পদ্ধতি নিয়ে তৃণমূলের সমর্থনটা নিয়ে নেওয়া। আচ্ছা, এই যে পুরো তৃণমূলকে ভেঙে দেওয়া হলো, মানে তৃণমূলের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন এইভাবে কি আশা করেছিলেন আপনি? মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হতোই, তার কারণ হচ্ছে তৃণমূল কোনো দল নয়, কোনো দিনও কোনো দল বা পার্টি নয়। তৃণমূল, আমি বরাবর বলি, তৃণমূল একটা পেশা। সেখানে মানুষ টাকা বিনিয়োগ করে এবং সেই টাকার মুনাফা তোলে। একজন কাউন্সিলর থেকে একজন সাংসদ, তাদের টিকিট পেতে টাকা দিতে হয়। পঞ্চায়েতে যারা ভোটে দাঁড়ান তাদের টাকা দিতে হয়। এই টাকা দিতে হয় বলেই তাদের জেতার পর সেই টাকাটা তুলতেও হয়, এটা ব্যবসার নিয়ম। এরা সকলে পেশাজীবী। এইবারে একটা সময় ছিল যে এসটিডি বুথ, তো এসটিডি বুথে অনেকে টাকা ইনভেস্ট করেছিল। তো এখন মোবাইলের যুগে এসে এসটিডি বুথ উঠে গেছে, তাই এখন কি কেউ এসটিডি বুথে থাকবে? কেউ ব্যবসাটা করবে? তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পেশা, তৃণমূল নামে যে পেশাটা, সেই পেশাটার বাজার খারাপ। তাহলে দিল্লির রাজনীতি কি মমতা বন্দ্যোপাধ্যায় গরম করতে পারলেন? তার জায়গায় তো তার তারা কোনো গুরুত্ব রইল না। আমি ইন্ডিয়া জোটে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো শনিবার থেকে এসেছেন দিল্লিতে। তিনি করতে এসেছেন, উনি নিজে বাঁচতে এসেছেন কিনা জানি না। ওনারকে তো সিআইডি ডেকেছিল। ওনার তো কলকাতায় থেকে উনি যেরকম বীরত্ব দেখান যে আমি যাব, উনি গলা রুচিয়ে বলেন কোন বাবা আছে কে বাঁচাবে, এই তো বীরত্ব দেখান। উনি তো গাড়ির বনেটের ওপর দাঁড়ান, উনি বলেন যে প্রমাণ করতে পারলে আমি ফাঁসির দড়িতে, ফাঁসির মঞ্চে ঝুলে পড়বে, অনেক কিছু বলেন। তো উনি তো বীরের মতো কলকাতায় থাকার কথা ছিল, উনি কেন দিল্লিতে এসে রয়েছেন? কারণ রাজ্য পুলিশের সিআইডি সাধারণভাবে দিল্লিতে এসে গ্রেপ্তার করতে পারবে না বা জেরা করতে পারবে না। উনি কোর্টে গেছেন কেন? উনি তো বীরেরা কোর্টে যায়। উনি বীরত্ব দেখিয়ে নিজের মানে সংসদীয় এলাকায় মধ্যে যে জেলা, সেই দক্ষিণ 24 পরগনায় গিয়ে তিনি ডিম হামলার মুখে পড়েছেন, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে পারেননি। কদিন আগে যিনি মুখ্যমন্ত্রী, যাকে রাজ্যের মানুষ বহিষ্কার করেছে, তিনি কোনো হাসপাতালে ভর্তি করাতে পারেননি ভাইপোকে। তো উনি কেন দিল্লি এসেছেন আমি জানি না। ইন্ডিজেটের বৈঠক ছিল আজকে, সেখানে কি গুরুত্ব? কংগ্রেস কেন পাত্তা দেবে? আর তৃণমূল দিয়েছে তো, পাশাপাশি তো বসেছিল সোনিয়া গান্ধী পাশে তো। না 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 না, একটা বিষয় আছে। এইবারে কি পাশাপাশি বসা একটা আগের থেকে ঠিক করে রাখা একটা বৈঠক। আমি বললাম না, একজন সাংসদ নির্বাচিত হলে তিনি একটা সংখ্যা হয়ে যান। তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখন কোনো রকমের জনপ্রতিনিধি নয়, তিনি সদ্য গোহারা হেরেছেন। এখন পাবলিক হয়ে গেছেন, 15,000 ভোটে হারা। এই মানুষটার এমনিতেই গুরুত্ব কম। উনি দিল্লি আসছেন, এসব কিছু করছেন প্রাসঙ্গিক থাকার জন্য। ওনার তো ঘর থেকে বেরোচ্ছেন না, উনি সাংবাদিকদের মুখোমুখি হননি। যেদিনকে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি হয়েছিল, ভাইপো ডিম হামলার মুখে পড়ার পর হাসপাতালে, উনি কে গদি মিডিয়া, তোমার সাথে কথা বলবো না, এই করে এড়িয়ে গেছেন। আচ্ছা পিনাকদা, তাহলে তো কালীঘাটের পার্টিটা উঠে গেল না, রইল তো। এটার নাম ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এখন এটার নাম হয়েছে অল কালীঘাট তৃণমূল কংগ্রেস। কালীঘাটে শুরু, কালীঘাটেই শেষ।